আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছিলাম। ঘরের ভেতর তখন এমন নীরবতা, যেন কেউ হঠাৎ সব শব্দ কেড়ে নিয়েছে। যে মানুষগুলো এতক্ষণ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছিল, তারা এখন এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। রায়হানের চোখে অবিশ্বাস, শাশুড়ির চোখে আতঙ্ক, আর মেহরিনের মুখের রং বারবার বদলে যাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের কাউকে দেখে আমার কোনো আনন্দ হচ্ছিল না, প্রতিশোধের সুখও না। কারণ মানুষগুলোকে হারিয়ে দেওয়ার আনন্দের চেয়ে ভালোবেসে হারানোর কষ্ট অনেক বড়। আইনজীবী চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। শেষ পর্যন্ত রায়হানই নীরবতা ভাঙল। নাদিয়া, তুমি এসব আমার কাছ থেকে লুকিয়ে রাখলে কেন? আমি ওর দিকে তাকালাম। তুমি কি কোনোদিন জানতে চেয়েছিলে? রায়হান চুপ হয়ে গেল। আমি মৃদু হেসে বললাম, বিয়ের পর কতবার বলেছ এই বাড়িটা বিক্রি করে দাও, কিন্তু একবারও জিজ্ঞেস করোনি কেন আমি রাজি হই না। কারণ জানতে চাওনি, শুধু নিজের প্রয়োজনটাই দেখেছ। মেহরিন হঠাৎ বলে উঠল, এত বড় সম্পত্তির মালিক হলে এতদিন আমাদের বলনি কেন? আমি ওর দিকে তাকিয়ে বললাম, কারণ আমি পরিবার চেয়েছিলাম, ভাড়াটিয়া না। কথাটা শুনে মেহরিন মাথা নিচু করে ফেলল। সালেহা বেগম কাপা গলায় বললেন, মা, আমরা যদি ভুল করে থাকি। আমি থামিয়ে দিলাম। ভুল? ভুল আর অপমান এক জিনিস না আম্মা। ভুল একবার হয়, আপনারা 5 বছর ধরে যা করেছেন সেটা অভ্যাস। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। সেদিনে আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। কোনো ঝগড়া করিনি, কোনো চিৎকার করিনি, কোনো নাটকও করিনি। শুধু নিজের কিছু কাপড়, কিছু স্মৃতি আর বাবার একটা পুরনো ছবি নিয়ে বেরিয়ে এসেছিলাম। পরের কয়েক সপ্তাহ অনেক কিছু বদলে গেল। রায়হান বারবার ফোন করেছিল, মেসেজ পাঠিয়েছিল, দেখা করতে চেয়েছিল। প্রথম দিকে আমি কোনো উত্তর দিইনি, কারণ কিছু ক্ষত আছে যেগুলো ক্ষমা করা যায়, কিন্তু ভুলে যাওয়া যায় না। একদিন বিকেলে আইনজীবীর অফিসে রায়হানের সঙ্গে আমার দেখা হলো। অনেকদিন পর ওকে দেখে মনে হলো কয়েক বছর ঘুরিয়ে গেছে। চোখের নিচে কালি, চেহারায় ক্লান্তি। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি তোমাকে কখনো বুঝতে পারিনি, তাই না? আমি উত্তর দিলাম না। সে আবার বলল, যেদিন তোমার জন্মদিনে মাছটা ফেলে দেওয়া হলো, সেদিন আমি চাইলে তোমার পাশে দাঁড়াতে পারতাম, কিন্তু দাঁড়াইনি। সেদিন আমি স্বামী না, শুধু ছেলেই ছিলাম। আমার বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। এটাই ছিল 5 বছরে প্রথম সত্য কথা, যা সে নিজের মুখে স্বীকার করল। রায়হান নিচু গলায় বলল, আমি জানি তুমি আর ফিরবে না, কিন্তু একটা কথা বলতে চাই। তুমি এই বাড়ির সবচেয়ে ভালো মানুষ ছিলে, আমরা কেউ সেটা বুঝিনি। আমি চুপচাপ বসে রইলাম, কারণ কিছু স্বীকারোক্তি অনেক দেরিতে আসে, এত দেরিতে যে সেগুলো আর কিছু বদলাতে পারে না। 6 মাস পরে আদালতের মাধ্যমে আমাদের বিচ্ছেদ সম্পন্ন হলো। আমি বাবার রেখে যাওয়া সম্পত্তির একাংশ বিক্রি করলাম, কিন্তু পুরোটা না, বাড়িটা রেখে দিলাম, কারণ ওখানে বাবার স্মৃতি ছিল। তবে সেখানে আর নিজে থাকলাম না। বাড়িটা একটা এতিমখানা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদে ব্যবহার করার জন্য দিয়ে দিলাম। যে বাড়িতে একসময় আমার নিজের মানুষ মনে করা হয়নি, সেখানে এখন আশ্রয় পাবে এমন কিছু শিশু যাদের সত্যি একটা ঘরের দরকার। 1 বছর পর একদিন হঠাৎ বাজারে সালেহা বেগমের সঙ্গে দেখা হয়। উনি অনেক শুকিয়ে গিয়েছিলেন। আমাকে দেখে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন, তারপর বললেন, মা, একটা কথা বলবো? বলুন। ওনার চোখ ভিজে উঠল। সেদিন যদি মাছটা না ফেলতাম, হয়তো সবকিছু অন্যরকম হতো। আমি অনেকক্ষণ চুপ থেকে বললাম, না মা, সবকিছু সেদিন থেকে শুরু হয়নি, সেদিন শুধু শেষ হয়েছিল। উনি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আমি
আর কিছু বলিনি, হেঁটে চলে এসেছিলাম। আকাশে তখন বিকেলের রোদ, হালকা বাতাস বইছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ বাবার কথা মনে পড়লো, জন্মদিনের সেই মাছের কথা মনে পড়লো। আর মনে হলো মানুষ কখনো একটা মাছের জন্য কাঁদে না, সে কাঁদে সম্মানের জন্য, ভালোবাসার জন্য, নিজের অস্তিত্বের জন্য। যেদিন একজন মানুষ বুঝতে পারে তার সম্মানের মূল্য অন্যের কাছে নেই, সেদিনই সে নতুন করে বাঁচতে শেখে। আর আমি সেদিন থেকেই বাঁচতে শুরু করেছিলাম। তো এর মাধ্যমেই সীমানা গল্পটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। না লাগলেও জানাবেন, কমেন্ট করে ফিডব্যাক দিবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর ভয়েস রেকর্ডিং এ যদি কোনো ত্রুটি থেকে থাকে সেটা আমাকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।